মিম মিম বাইরে যে কি রোদ, কাজ করতে করতে হাঁপায় গেছি। এক গ্লাস পানি দাও। আর শোনো, এই যে আসার সময় দেখলাম বিলের তাজা মাছ আর এই যে শাক, এটা ভাজি করলে অনেক মজা লাগবে। না এই এগুলো কি? তুমি আমাকে এগুলো খেতে বলো? এগুলোকে বাজার বলো? এগুলো না আমার বাড়ির কাজের লোকও খায়, এর চাইতে ভালো ভালো খাবার খায়। এই বাড়িতে আসার পর থেকে তোমরা আমাকে যা তা খাইয়ে যাচ্ছ। কোনোদিন একটা বড় মাছ এনে দেখেছো? এটা তুমি কি করলা মিম? আমি তোমার জন্য মাছ নিয়ে আইলাম আর তুমি সেটা ফালাই দিলা। তুমি জানো কত কষ্ট করে মাছ নিয়ে আইছি আমি? 2 কিলোমিটার হাইটা গিয়া তোমার জন্য মাছ নিয়ে আইছি। তুমি শুধু আমার কাছে মাছ খাইতে চাইছো তাই। আর তুমি এত কষ্ট করে আনা মাছটা ফালাই দিলা। তুমি জানো যে আমার সাধ্য নাই বড় মাছ কেনার। তুমি কাজটা কেমনে করলা? সাধ্য নেই তো বিয়ে করেছিলে কেন? তুমি তো জানোই আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমাদের কোটি কোটি টাকা কোনো কিছুর অভাব নেই। তাহলে আমাকে কি এই বাড়িতে এনেছো এই ছোট মাছের কাটা বাছার জন্য? লজ্জা করে না তোমার? একটা বড় মাছ আনার সামর্থ্য নেই, আবার বড় বড় কথা বলছো। মিম, ভালোবাসা মানে শুধু খাইতে পারা আর পড়তে পারা না। ভালোবাসা মানে মানায় নেওয়া। আমার যে পরিস্থিতি, তুমি কি একটু মানায় নিতে পারতা না? মানিয়ে নিতে নিতে আমি শেষ। আমার বান্ধবীরা যখন আমাকে প্রশ্ন করে আমি এই বাড়িতে কি খাই, তোমরা আমাকে কি খাইয়ে রাখো, তখন আমি ওদের সামনে যে কিছু বলবো আমার সেই মুখটাও থাকে না। বৌমা, তুমি এটা কি করলা? মাছগুলো এইভাবে মাটিতে ফেলাই দিলা? আমার পোলাটা 2 মাইল হাঁটতে গেছে এই মাছ কিনতে, এই রোদ্রের মধ্যে, যাতে 10টা টাকা রিক্সা ভাড়া বাঁচে। আর তুমি এইভাবে মাছগুলো মাটিতে ফেলাই দিলা। এটা তুমি ঠিক করো নাই বৌমা। মা, আপনার ছেলে অভাবী হতে পারে, কিন্তু আমি অভাবী ঘরের মেয়ে না। আমি না এই ছোট মাছ ছুবো না, আমার একটা রুচি আছে। বৌমা, রুচি কিন্তু পেটের ক্ষুধা মিটায় না, মিটায় অহংকার। আমার ছেলেটা না খাইয়া সারাটা দিন কাজ কইরা তোমার জন্য বাজার নিয়ে আসলো, আর তুমি কি করলা? মুখের উপরে অপমান করলা। আমার ছেলেটার এক গ্লাস পানি পর্যন্ত সাধলা না। তুমি এই যে মাছ, এই মাছটা মাটিতে ফেললা না? এটা একটা খাবার, এটা আমাদের রিজিক। এই রিজিকটাকে তুমি অপমান করছো। একদিন দেখবা এই রিজিকের জন্য, এই খাবারের জন্য তুমি কানবা, কিন্তু তোমার সামনে কোনো খাবার জুটবো না। মা, এইসব কথা ওরে কয়ে লাভ নেই। বড়লোক মানুষ তো, টাকার অহংকারে ডুইবে আছে, তাই তো গরিবত্ব সহ্য করতে পারে না। সহ্য বড় কথা না রে বাবা, বড় কথা হলো সম্মান। যে স্ত্রী স্বামীরে সম্মান দিতে পারে না, সে আবার কিসের ধনীর দুলারি? শোনো বৌমা, তোমার যদি বড় মাছ খাওয়ার ইচ্ছা হয় তুমি তোমার বাপের বাড়িতে যাও, কিন্তু আমার ছেলের এই পরিশ্রমের টাকা তুমি এইভাবে নষ্ট করো না। ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। এখন সবকিছু বুঝতে পারছি। আমার বাবা না অনেক আগেই বলেছিল, মিম, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আসলেই এখন বাবার কথাই মিলে যাচ্ছে। বাস্তবতা অনেক কঠিন। আমি আবার বাবার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। তোমার এই টিনের ঘরে এসে আমি কি শান্তি পেয়েছি? আমার না পোড়া কপাল, কোনোদিন খাইয়েছো আমাকে একবেলা মাছ মাংস? খাওয়াতে পারোনি, এখন নিজেই পস্তাচ্ছি। মিম, কথাটা একটু বেশি বইলা ফালাইতেছো না তুমি? তোমার আব্বা ঠিকই কইছিল। আমি তোমারে হয়তো রাজপ্রাসাদ দিতে পারি নাই, কিন্তু বুক ভরা ভালোবাসা দিতে পারছি। ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে না জীবন চলে না আরিফ। আর এই যে তোমার মা, তোমার মা আমাকে কি বলছে এই ছোট মাছের কথা? তুমি তো জানো আমি মাছ মাংস এইসব খেয়ে অভ্যস্ত, আর এখন কি না আমাকে ছোট মাছ খেতে হবে? শুনো আরিফ, আমি না দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া মেয়ে, আর এই আমি তোমার ঘরে নুন ভাত খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি। আমি আর পারবো না এইসব খেতে। আমি কিন্তু তোমার শিকল দিয়া বাইন্ধা রাখি নাই, জোর কইরা বিয়াও করি নাই। তুমি কিন্তু এই টিন শেড দেখে আমার সংসারে আইছিলা। এখন তোমার সব চাহিদা বাইরে গেছে, তাই না? শোনো, আমার সাধ্য মতো আমি তোমার জন্য সবকিছু আনার চেষ্টা করি। সাধ্যের বাইরে আমি কিছু করতে পারুম না। বিয়ের আগে তুমি ঠিক জানতা যে আমি কাজ কইরা খাই। তুমি ইচ্ছা করে এই সংসারে আইছো, নিজের ইচ্ছায় আইছো, জোর করে আনি নাই। তাহলে কেন বিয়ে করেছিলে আমাকে? স্বপ্ন কেন দেখিয়েছিলে? আমি তোমারে কোনো স্বপ্ন দেখাই নাই। আমি তোমারে যা বলছিলাম সত্য বলছিলাম।
তুমি আমারে বলছিলা এই সংসারে আইসা ডাইল ভাত খায়া তুমি থাকতে পারবা, কিন্তু অহন দেখতাছি টাকার কাছে ভালোবাসা হাইরা গেছে। যাও ঘরে যাও, তোমার মাথা এখন গরম আছে, তোমার সাথে বেশি কথা কইতে চাইতেছি না। ঘরে যাও, ঘরে যায় মাথা ঠান্ডা করো, আর তোমার বাবার বাড়ির ওই বিলাসিতা ভুইলা যাও। আমাকে না শিখাতে এসো না, আমি জানি কখন কি করতে হবে। বাবা, মন খারাপ করিস না, দুঃখ এখন আমাকে মৃত্যু সঙ্গে হইয়া উঠছে। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, পরে আমি খাবার দিব। এতদিন পর মিম আমাকে ফোন দিল। হ্যালো মিম। হ্যালো বাবা। কেমন আছিস মা? সে যে জেদ করে গেলি, এতদিন পর বাবার কথা মনে পড়লো। আমি তো ভাবছিলাম বাবাকে আর কোনোদিন ফোনই দিবি না। বাবা আমি ভালো নেই, তুমি আগে আমার কথা শোনো। বাবা জানো আজকে কি হয়েছে? ওই ছোট লোকটা কতগুলো দুর্গন্ধযুক্ত মাছ নিয়ে এসেছে, গুড়া মাছ। ওই মাছগুলো যখন আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, তখন আমার শাশুড়ি আমাকে জানোই তাই বলে অপমান করেছে, সাথে আমার স্বামীও। আমাকে বলে আমি নাকি বড় লোকের মেয়ে, আমি নাকি কোটিপতির মেয়ে। আমি এখানে কেন এসেছি? আমি কি বিয়ে করার আগে জানতাম না যে ও গরিব? আমাকে জানোই তাই বলে অপমান করেছে বাবা। আমি আর নিতে পারছি না, তুমি একটা কিছু করো। আমি তো তোকে আগেই বলেছিলাম রে মা, আবেগ দিয়ে ভালোবাসা হয়, পেট ভরে না। তুইও ছোট লোকের বাচ্চার সাথে কোনোদিনও মানিয়ে নিতে পারবি না। এখনো সময় আছে মা, সবকিছু ছেড়ে, জেদ ছেড়ে আমার কাছে চলে আয়। ওসব পরে দেখা যাবে। আমি অপমানের বদলে অপমান করতে চাই, অপমানের প্রতিশোধ নিতে চাই। তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির কাজের লোকটাকে দিয়ে তুমি বাজার করে আমাদের বাড়িতে পাঠাও। হ্যাঁ, বাজারে সবচাইতে বড় মাছ পাঠাবে, মাংস পাঠাবে, যা যা দরকার সবকিছু পাঠিয়ে দেবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আর তোর বাবা তো মরে যায়নি। আমি এক্ষুনি বাজারে যাবো রহিমকে নিয়ে। বাজারে সবচেয়ে বড় যে মাছটা আছে ওই মাছ নেব, খাসির মাংস নেব, আরো অনেক কিছু। তোর পছন্দের জিনিস যা যা আছে খাওয়ার, আমি সব কিছু নিয়ে আসছি আধ ঘন্টার মধ্যে। ঠিক আছে বাবা, তাহলে আমি রাখছি। ফকিন্নির বাচ্চা। মিম, মিম, কই রে মা? বাবা কেমন আছিস মা? এই তো ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি আমগো বাড়িতে, তাও এই রোদের মধ্যে? কেমন আছেন আপনি? এই রোদে কেমন থাকা যায় তা তোমার টিনের চালের ঘর দেখে বোঝা যায়। মিম, তোর জন্য বাজারে এনেছি। ভাই সাহেব, এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে আইছেন, ভিতরে আসেন, একটু শরবত দিয়ে আপনারা খান। আমি এখানে শরবত খেতে আসিনি, আর শরবত খাওয়ার কোনো রুচি আমার নেই রাহেলা বেগম। আপনার বাড়িতে আমার মেয়ে গুঁড়ো মাছ খাবে, এর চেয়ে বড় অপমানিত আর কিছুই হয় না। মেম, তোর জন্য বাজারের সেরা মাছ আর খাসির মাংস নিয়ে এলাম। কেউ দিতে পারুক আর না পারুক, কোনো চিন্তা করবি না, তোর বাবা এখন জীবিত আছে। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো। আমার বাবা আমার জন্য বাজারে সেরা মাছ এনেছে। বাবা যদি আমার জন্য বাজার না আনতো, তাহলে তো আমার এই গুড়া মাছই খেতে হতো। আব্বা, আপনি সম্মানীয় মানুষ, মিমের বাবা, তাই আপনারা সম্মান করি। আমার ঘরে বাজার নাই বিধায় আপনি আমারে অপমান করতে পারেন না।
আমার আত্মসম্মান নিয়ে কথা বলতে পারেন না। আপনি বাজার নিয়ে আইছেন, দয়া করে আপনি আপনার বাজার নিয়ে চলে যান। আমার সাধ্য অনুযায়ী আমি যে বাজার করছি সেই বাজার এই বাড়িতে রান্না হইব। আমি যা ইনকাম করি সেটা হালাল টাকা। আপনার এই অহংকারের বাজার এই বাড়িতে রান্না হইব না। দয়া কইরা আপনার বাজার নিয়ে আপনি চলে যান। হালাল? হালাল কামাই? হ্যাঁ, আরে শোনো, হালাল কামাই দিয়ে পেট ভরে না। হ্যাঁ, যার নাকি নুন আনতে পান্তা পুরায়, ওর আবার আত্ম অহংকার। শোন মা, তোর জন্য বাজারে এনেছি, কেউ খাক আর না খাক, এগুলো সব তুই একা খাবি। হ্যাঁ রহিম, দাঁড়িয়ে আছিস কেন? বাজারগুলো ঘরে দিয়ে আয়। রহিম ভাই, খবরদার, এই বাজার নিয়ে এক পাও নড়বেন না। এই বাজার এই বাড়িতে রান্না হইব না। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি ভিক্ষুক না। আমার বউরে চালানোর ক্ষমতা আমার আছে। আমার বউরে খাওয়ানোর দায়িত্ব আমার, আপনার না। বৌমা, তুমি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। স্বামী যা রোজগার করে একটা সতী নারীর জন্য সেটাই নিয়ামত। তুমি এটা নিয়ামত মনে কইরা কবুল করে নাও। তুমি আর রাগারাগি করো না এ বাজার নিয়া। তোমার বাবা বাজার আনছে, তাতে কোনো দোষ নাই, আমরা রাগও করি নাই। কিন্তু তোমার বাবা যেভাবে আমার ছেলেরা তার সামর্থ্য নিয়ে অপমান করতেছে, এই কথাটা ঠিক না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা খাই তাতেই সন্তুষ্ট। তুমি এসব নিয়ে আর তোমার বাবার সামনে আমাদের কোনো কথা বলবা না। আমাকে জ্ঞান দিবেন না। আমি জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার বাবা এত কষ্ট করে আমার জন্য বাজার এনেছে, আর আমি এগুলো খাবো না? আপনার ছেলে তো মরুদ নিয়ে আটানা কামাই করে, তার আবার 10 টাকার বাহাদুর। মা, চলো এখান থেকে। যেখানে ভালোবাসার থেকে টাকার দাম বেশি, সেই জায়গায় আমাকে কথার কোনো দাম নেই। চলো। আর আব্বা, যাওয়ার সময় এগুলা নিয়েছে। আসো। দেখলি মিম, তোর এই চালচলহীন স্বামীর অহংকার। আমি বাজার নিয়ে এলাম আর ও আমার মুখের উপর এত বড় বড় কথা বলে গেল। আজ পর্যন্ত কেউ সাহস পায়নি আমার মুখের উপর কথা বলতে। বাবা, তুমি রাগ করো না। ও তো এরকমই, আর ওর সাহসটা বাড়িয়েছি আমি এতদিন ওর পাশে থেকে। যা করেছে ভুল করেছে। আর বাবা, ও তোমাকে কি অপমান করেছে, তার চাইতে দ্বিগুণ অপমান ওকে আমি করব। শুধু আমাকে একটু সুযোগ দাও। ও কি ভেবেছে ও তোমাকে অপমান করে জিতে গেছে? আমি তো ওকে জিততে দিব না। আমি আজই তোকে নিয়ে যেতাম মিম, কিন্তু তুই এই নর্দমায় এক মুহূর্ত থাকিস না। না বাবা, এখন না, সময় হোক আমি তোমাকে বলবো। আর ও যেহেতু আমার বাবাকে চ্যালেঞ্জ করেছে, আমিও এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে না, আমি যাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, আমি পুলিশ নিয়ে আসবো এবং পুরো বাড়িটাকে ঘুরিয়ে দিয়ে যাবো। এই বাজারটা দেখ। ঠিকই বলেছে আমার বাবা। আমাকে তো ভালো মন্দ বাজার করে খাওয়ার মুরুদ দিন। আমার বাবার বাজার আমি একাই খাবো, আর খেতে হবে না। আরে তোর যা আজকে একদম হাত চলতেছে না, আর ওদিকে যে মশলাগুলা মিলাইছি এগুলো সব শুকিয়ে যেতেছে। আচ্ছা তুই আমার কত, তোর কি হয়েছে? শরীর খারাপ না তো? না, শরীর খারাপ না। শরীর খারাপ হইলে তো ওষুধ খাইলে ঠিক হয়ে যায়, কিন্তু মন খারাপ হইলে কোনো ওষুধেই ঠিক করতে পারে না। আরে তুই তো আমার দোস্ত, আসলে তোর কি হয়েছে আমার বলতো। সেই সকালবেলা থেকে আমি তোর দেখতেছি জিম মাইরা বসে আসস। আচ্ছা
ভাবির সাথে কোনো ঝগড়া হয়েছে? আর বলিস না ভাই, কালকে বাড়ি যাওয়ার সময় শখ করে কটা ছোট মাছ কিনে নিয়ে গেছিলাম। ভাবছিলাম বিলের তাজা মাছ মা আর মিম মিলে মজা করে রান্না খাইব। মাছ নিয়ে যাওয়ার সাথে সাথে লঙ্কা কাণ্ড বাঁধায় দিছে। কেন, ছোট মাছ খাইতে তো অনেক ভালো, তো খাইতে সমস্যা কি? সমস্যা তো ছোট মাছ না রে সাইফুল, সমস্যা তো আমার সামর্থ্য। আমি ছোট মাছ কিনে নিয়ে গেছি বিধায় পুরা ব্যাগটা মাটিতে ফালাই দিছে, সুজা ফালাই দিছে। ওই আমারে কি কয় জানোস, ওর বাপ নাকি কোনোদিন কাজের লোক রে ওই ছোট মাছ খাওয়াই নাই। আচ্ছা, আমি ছোট মাছ কিনে নিয়ে গেছি, আমি তো ভালোর জন্য কিনে নিয়ে গেছি তাই না? কিন্তু কি করলো, মাটিতে সুইরা ফালাই দিল। আরো কি কয় জানোস, আমি নাকি ওই মাছ ওরে অপমান করার জন্য কিনে নিয়ে গেছি। সাইফুল রে, নিজের টাকার অন্য জন মাটিতে গড়াগড়ি খায়, তখন কই যেটা ফাইটা যায়। দনির দুলালি, সেই চিনি ইলিশ মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, সেই কি আর ছোট মাছের স্বাদ বুঝবো? আর তুই যেহেতু কষ্ট করে ইনকাম করস, সেই দুঃখ কখনো বুঝবো না রে দোস্ত। এগুলা বুঝলে তো হইতোই, ঝামেলা তো আর এক জায়গায়। আমার শ্বশুর আইছে বড় মাছ নিয়ে আর খাসির গোশ নিয়ে, গরুর গোশ নিয়ে আমারে আর মারে ইচ্ছা মতো অপমান করছে, যা তা কইছে। মিমো তার বাপের পক্ষ নিয়ে কথা কইছে। নিজের ঘরে থাইকা কালকে না খায় ঘুমাইছি। সাইফুল, একটা কথা কি জানিস বন্ধু, পেটের ক্ষুধার চেয়ে অপমানের জ্বালা অনেক বেশি। ওই জন্যই মুরব্বীরা বলে, বিয়ে করার আগে 10 ঘর 10 মাইয়া দেইকা বিয়ে করো। ওই যে কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। তেলে আর পানি কখনো এক হয় না রে। আমি যে ওরে অনেক ভালোবাসি, সবকিছু যাই না শুনেই তো আমার সাথে সংসারে আইছিল। সংসার করব, সারাটা জীবনে একসাথে থাকবো। কিন্তু অহন আমার লগে যে ব্যবহার শুরু করছে, তাতে মনে হইতেছে ওর লগে আমার সংসার করা হইব না। ভাবছিলাম ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। টাকার কাছে ভালোবাসা তুচ্ছ। সারাক্ষণ আমারে আর আমার মারে অপমান কইরা কথা কয়, এইগুলো আর সহ্য হয় না আমার। ওই ভালোবাসা দিয়ে না মাছ, মাংস, ভালো ভালো খাবার কিনা যায় না। এই যে তুই যে রাজমিস্ত্রি কাজ করস, টাকা কামাই করস, সেই টাকার মূল্য তোর বউ কখনো বুঝবো না। আমি এখন কি করবো? আমি কি কোনোদিন ওরে সুখী করতে পারুম না? একটু সময় দে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই মন দিয়ে টাকা পয়সা কামা, দেখবি একদিন তোর শ্বশুর তোকে মাথায় তুলে রাখবে। চল কাজ করি আমরা। এই কাজই তো আমার সম্বল। এই কাজ দিয়ে একদিন আমি ওর বাপের অহংকার ভাঙা দিব। আচ্ছা চল, কাজে চল। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আল্লাহ, কবে যেন আমাকে এই কষ্ট শেষ হয়। এই দেখে শুনে আসিস। দোস্ত, আরে শোনা, কেমন আছিস? আমি অনেক ভালো আছি রে, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু মিম তোর এ কি অবস্থা? তুই এসব কি করছিস? ধুলাবালি ভাঙাচোরা ঘর বাড়ির ভিতর তোকে এখানে মানায় বল? কি আর করব বল, সবই হলো গিয়ে ভাগ্য। আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তা না হলে এরকম একটা গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করি? সত্যি মিম, তোর জন্য না আমার খুব কষ্ট হয়। তোর মতো এত সুন্দরী শিক্ষিত একটা মেয়ে বিয়ে হবে কত উঁচু ঘরে, আর তুই কিনা এই ভাঙাচোরা ঘরে। আরে তোর তো আজকে বিয়ের পর দামি দামি শাড়ি আর হাতে থাকবে হীরার আংটি, আর আজকে তুই কি পরে আছিস? আর তোর কোথায় বিয়ে হয়েছে? একজন রাজমিস্ত্রির সাথে। কোথায় তোর ডুপ্লেক্স বাড়ি আর কোথায় অডি গাড়ি? সব শেষ না?
আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবেসে সুখে রাখবে, কিন্তু আমি বুঝতে পারিনি বাস্তবতা যে এত কঠিন। রোজ অভাব আর সংসার অশান্তি একটার পর একটা বিষয় নিয়ে লেগেই থাকে। আর ও তো আমার ঠিক মতো কোনো কিছুই বহন করতে পারে না। আমার না কোনো কিছুই ভালো লাগে না। আর গতকাল তো ছোট মাছ নিয়ে ঝগড়া হলো। জানিস, আমি আমার বাবার বাড়িতে বড় মাছ ছাড়া কোনোদিন কোনো খাবারই মুখে দেইনি। আর এই বাড়িতে আসার পর মাছ আনলো এতদিন পরে, তাও আবার ছোট মাছ। ওহ মাই গড, তুই ছোট মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিস। শোন মিম, ওসব প্রেম প্রেম দিয়ে না জীবন চলে না। এখনো তুই অনেক সুন্দর আছিস, তোর বিয়ে করা দরকার, তুই নতুন বিয়ে কর, ওকে ছেড়ে দে। আচ্ছা শুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শেষ করবি? অনেক গল্প আছে, আমি গল্প করবো। চল তুই আমার সাথে ভিতরে চল। আচ্ছা। আয় বান্ধবী, আয়। যা তুই ভিতরে গিয়ে বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। মা, দেখলেনি তো আমার বান্ধবী সুমনা এসেছে। আর ও কিন্তু দামি দামি খাবার ছাড়া একদমই খায় না। আপনি একটা কাজ করেন, বাবা যে কালকে মাছ আর মাংস নিয়ে আসছে, ওখান থেকে যা আছে সবকিছু রান্না করে নিয়ে আসেন। ও কিন্তু আবার বেশিক্ষণ থাকবে না। দেখতেছো তো বৌমা, আমি একটা কাজ করতেছি। গোসল করার পরে এই ব্লাউজটা আমার পরতে হইব। এখন যদি না সিলাই, পরে তো আর সময় পাবো না। এক কাজ করো, তোমার বান্ধবীরে তুমি ওগুলা রাইন্দা বাইরা খাওয়াও, তুমি আমার কাজ করতে দাও। কি বললেন আপনি? আমি এখন গিয়ে রান্না করব? আমার বান্ধবী এতদিন পরে আমার বাড়িতে এসেছে, আমি তাকে না খাইয়ে বিদায় করে দিব? আপনি কি এটাই চান? আর মা শুনেন, আমার বান্ধবীর সাথে আমার গল্প করতে হবে, তার সাথে আমার অনেক কথা আছে। আপনি যান, গিয়ে রান্না শুরু করেন। আর আপনি কি চান, আমার বান্ধবীর সামনে আমি যেন অপমানিত হই, আমি ছোট হই? দেখো বৌমা, আমি কিন্তু তোমাদের ছোট করার জন্য এমন কিছু বলি নাই। আমি বললাম তোমার বান্ধবী আইছে, তোমার বাবা তো বাজার আনছেই, তুমি নিশ্চয়ই সেইগুলা জাল দিয়ে রাখছো অথবা ভাইজা রাখছো, সেখান থেকে নিজে তৈরি করে খাও। এর মধ্যে আমাকে টানতেছো কেন? আমার কাজ করতে দাও। আর তাছাড়া তুমি যদি একটু রান্না করো, আমাদের জন্য না, তোমার বান্ধবীর জন্য, তাহলে ক্ষতি কি? সেগুলো তো তোমার বাবারই আনার। তোমার বাবারটা তুমি মজা করে রান্না করে তোমার বান্ধবীরা খাও। আমরা ওইটা ছুঁয়াও দেখি নাই, খাইয়াও দেখুম না। যাও বৌমা যাও, আমার সাথে ঘেন ঘেন করো না, যাও আমার কাজটা করতে দাও। খবরদার মা, কিছু হলে আমার বাবাকে টেনে কথা বলবেন না। আর আমার বাবাকে নিয়ে কথা বলছেন কেন? আপনার ছেলে, সে তো একটা অকর্মার ঢেকি, একটা অপদার্থ। কালকে আমার বাবা বাজার এনেছিল বলেই আমি খেতে পেরেছিলাম, আর তা না হয় কালকে রাতেও আমার না খেয়ে থাকতে হতো। এই যে এখন আমাদের বাড়িতে মেহমান আসছে, আপনার ছেলেকে যদি আমি বলি ভালো মন্দ বাজার করে নিয়ে আসো, সে কি পারবে? তার তো ওই মুরদ নেই, 2টা টাকাও তার পকেটে থাকে না। আবার এখন আমার বাবা বাজার নিয়ে আসছে, আমি ওগুলো আপনাকে রান্না করতে বলেছি, আর এখন আপনি রান্না করতে পারবেন না। যথেষ্ট হয়েছে বৌমা, এবার একটু মুখটা বন্ধ করো। তোমার বাবার অনেক আছে, এটা আমি জানি। বারবার এই কথা কইয়া তুমি আমাদের ছোট কইরো না। আমি তো জানি স্বামীর মান সম্মান গেলে বউয়েরও মান সম্মান যায়। তুমি কেমন বউ, তোমার স্বামীর সম্মান দিতে জানো না? হ্যাঁ, এটা তো ঠিক না। ঠিক আছে, আমি রান্না করে দিতেছি। তুমি যখন পারবাই না, তোমার বান্ধবীর সাথে গল্প করবা, যাও তুমি গল্প করো গিয়া, আমি দেখি রান্নার ব্যবস্থা করতেছি। একটু তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করেন। হায় রে বৌমা, এখন দেখি আমার সাথেও খারাপ ব্যবহার করা শুরু করছে। আমার পোলার সাথে করে, ও না হয় স্বামী সহ্য করে, এই মা হইয়া এখন আমার এইসব সহ্য করতে হইব? কি সমস্যা তোমার? কি সমস্যা? সেই কখন থেকে দেখতেছি একটাতেই কাজ করা হইতেছে, কে অন্য কাজ নাই? এইভাবে কাজ করলে তো আমার সাইডের বদনাম হয়ে যাইবো। ভাই, ভুল হয়ে গেছে। আসলে আমি মন দিয়ে কাজ করতেছি। কিছু কইলেই মুখে মুখে তর্ক করা শিখোস। আচ্ছা,
সকাল থেকে তোরে দেখতেছি কাম কাজে কোনো মন নাই, কেমন জানি এক জিম ধরে আসোস। কি কি সমস্যা হয়েছে তোর? এইভাবে কাজ করলে কি কাজ করতে পারবি? শোন, তোর যদি কাজ করতে মন চায় কাজ কর, আর যদি কাজ করতে না মন চায় এখান থেকে চলে যা, কিন্তু আমার এখানে থেকে ফাঁকিবাজি করা যাবে না। কন্ট্রাক্টর ভাইজান, আসলে আমি কই কি, আরিফরে আপনি আর বকা দিয়েন না। ওই বাড়ির থেকে একটু সমস্যা হইতেছে, তো ঝামেলা চলতেছে, এর লাগে একটু আজকে ডিস্টার্ব হয়েছে। সমস্যা নাই, আমরা দুইজনে মিলে একসাথে কইরা দিব না। পারিবারিক ঝামেলা থাকলে বাড়িতে মিটে যাবো। আমার এই কাজের জায়গা কি? এই জায়গায় আমি ওরা কিনে নিছি। যতক্ষণ পর্যন্ত আমার এখানে কাজ করব, ও আমার কাজের লোক। টাকা তো আমি ওরা এমনি এমনি দিব না, তাই না? কাজ করে টাকা নিব। কালকের ভিতরে এখানে ডালাই হবো। এখন যদি মন দিয়ে কাজ না করে ডালাই কেমনে দিব? মাফ করবেন ভাই, আসলে আমার পরিবারে একটু ঝামেলা চলতেছে, তো এই জন্য কাজে মন দিতে পারতেছি না। আপনি চিন্তা করেন না, আমি অহন থেকে মন দিয়ে কাজ করি, আর ভুল হইব না। হ্যাঁ, দেখবো তো কি কাজ করস। মন দিয়ে কাজ কর, কাজ করতে ভালো না লাগলে চলে যা। সোনারি, মন খারাপ করিস না দোস্ত, ওনার উপরে দায়িত্ব, তো তো দায়িত্ব থাকলে তো জানোসই, একটা মানুষের উপরে দায়িত্ব থাকলে উনি বকাবকি করবই। চল আমরা দুই দোস্ত মিল্লা একসাথে কাজগুলো করে লাই, তাহলে তাড়াতাড়ি ফুরাই যাবো। না রে সাইফুল, আজকে আমার হাত চলতেছে না। মিমের ওই কথাগুলো কানে বাজতেছে, নিজের উপরে ঘৃণা হচ্ছে। আমার দ্বারা আজকাল কাজ হবে না। তুই একটা কাজ কর, আমার কাজগুলো তুই করে দে, আমি চলে যাই। আর তুই কি বলিস? তুই যদি কাজ না করস আর কন্ট্রাক্টর যদি যাই না যায়, তাহলে কালকে থেকে তোরা না করে দিব, তখন কি করবি? যা হবার হইব, আমি কাজ করতে পারব না। এখন যদি কাজ করি বড় ধরনের বিপদ হয়ে যাব। তার চেয়ে বরং আমি চলে যাই, তুই আমার কাজটা একটু সামলায় নে। কালকে দরকার পড়লে আমি তোর কাজ করে দিব না, আমি যাই। তুই এই বাসায় কি করে থাকিস? হ্যাঁ, এই মশা মাছির কামড় খেয়ে, আর ওই তো শাশুড়ি শাশুড়ি তো সবসময় তোকে মুখ ঝামটি দেয়। এগুলো তোর তোর পক্ষে কিভাবে সহ্য হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তুই একবার ভেবে দেখ বান্ধবী, এই তোর মতো একটা মেয়ে তোর এই লেভেল এর সাথে যায়? প্লিজ একটু ভাব, নিজের বিষয়ে একটু ভাব। আমি না কি করব আসলে কোনো কিছুই বুঝতে পারছি না। আমার কাছে এই বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে জেলখানার মতো মনে হয়। আর এই প্রেমের ভূত মাথা থেকে ফেলে একটু চল আমার সাথে চল। তোর বাবা কত সুন্দর একটা প্ল্যান করে রেখেছে তোর জন্য। আমি না কি করব বুঝতে পারছি না। আমি আর পারছি না রে, দেখি কি করা যায়। বৌমা, কি ব্যাপার? কথা নেই বাচ্চা নেই, আপনি হুট করে আমার ঘরের মধ্যে ঢুকে গেছেন। আর আপনি জানেন না আমি আমার বান্ধবীর সাথে কিছু গল্প করছি? এই মাঝখানে সবসময় আপনার ঢুকে যেতে হবে? আর আপনি এছাড়াও সবসময় আমার ঘরে হুটহাট ঢুকে যান, কেন নক করে ঢুকতে পারেন না? বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমার ঘরে কেন আমি চোরের মতো ঢুকো? তুমি তোমার বান্ধবীর সাথে যে আলাপটা করলা, এটা কিন্তু আমার শুনে ভালো লাগে নাই। আর আমি কান পাইতা কথা শোনার জন্য কিন্তু এই ঘরে আসি নাই। আমি আসছিলাম যে খাবার সব রেডি হয়ে গেছে, গ্লাস নিতে, তোমাদের পানি দেব, শরবত দিব, গ্লাস এই রুমে রয়েছে, এই জন্য আমি এই ঘরে আসছি। তাই আমি শুনে ফেলছি। আর এই মেয়ে, এই সুমনা, তুমি নাকি আমার বৌমার বান্ধবী? তুমি কেমন বান্ধবী? তুমি যদি সত্যিকারের বান্ধবী হইতা, তাহলে তুমি আমার বৌমারে কুপরামর্শ দিতা না। সংসার ভাঙা আর মসজিদ ভাঙা এক কথা। কেন তুমি তোকে বুঝাইবা যে প্রেম করে বিয়ে করছে ও এই সংসারেই থাক? না, তুমি আইসা দেখি সংসারে অশান্তি লাগাইতেছ, আমার বৌমারে তালাক দিতে কইতেছ। এটা একদম ঠিক না। চুপ করেন আপনি। আমার বান্ধবী আমাকে যা বলেছে না, একদম ঠিকই বলেছে। ভুল কি বলেছে? হ্যাঁ, আপনার ছেলে যা তাই তো বলবে নাকি? আর আপনার ছেলের এই সংসারে এসে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আর আমার বান্ধবী আমাকে পরামর্শ দিচ্ছে আমার জীবনটাকে ভালো করা। আর এটাই করবে। আপনি গিয়ে আপনার কাজ করুন, আপনার এখানে আমাদের কথা গিলা লাগবে না। আর শুনেন, আপনার ছেলে না আমার ভরণ পোষণ জোগাতে একদম হিমশিম খেয়ে যায়।
আবার তার সংসারে থাকবো আমি? সে আমার জন্য কি করতে পারবে? তার মুরত আছে আমার জন্য কিছু করার? শোনো বৌমা, আমার কিন্তু বয়স হয়েছে, আমি সব বুঝি। তোমার বান্ধবী যেই পরামর্শ তোমারে দিছে এটারে কি কয় জানো? এইটারে কয় কুপরামর্শ। ও যদি তোমার বান্ধবী হবে তাহলে কুপরামর্শ দিত না। সংসারে সুখ শান্তি সবসময় কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, প্রেম ভালোবাসা দিয়েও হয়। আর একটা কথা কই বৌমা, তুমি মেয়ে মানুষ, তোমার যদি একবার তালাক হয়ে যায় সমাজে মুখ দেখাতে পারবা? তোমার গায়ে একটা কলঙ্ক লেগে যাবে যে মেয়েটাই খারাপ, সংসার করতে পারে নাই। তখন মানুষ কইব না যে গরিব কি রিক্সাওয়ালা কি ছোট লোক। এইভাবে কিন্তু সংসার হয় না। এই মেয়ে, তুমি কি জানো একটা মেয়ের যদি ডিভোর্স হয়ে যায় সে ডিভোর্সের কষ্টটা কি? এই হ্যালো, আপনি কিন্তু আমাকে একবারও জ্ঞান দিতে আসবেন না। আমি আমার বান্ধবীর ভালো চাই বলে এই ভাঙাচোরা ঘরের থেকে তাকে সরানোর ট্রাই করতেছি, তার জীবনটা সুন্দর করার ট্রাই করতেছি। তার একটা ফিউচার আছে, বুঝতে পারছেন? আমার বান্ধবীর না এই ভাঙা ঘরে জন্ম হয়নি। ও যেখানকার মেয়ে সেখানেই চলে যাবে। কি বলিস? বৌমা, এখন তোমার এই বান্ধবীর কথা তোমার কাছে খুব ভালো লাগতেছে, আমার কথা বিষের মতো মনে হইতেছে। এখন ওর কথাই তোমার ভালো লাগলো, কারণ তুমি রঙিন স্বপ্ন দেখতেছো। তো আপনি আমাকে অনেক মিথ্যে কথা শুনিয়েছেন। আমি চাই না আমার বান্ধবীর সামনে আপনি অপমানিত হন। আপনাকে আমি ভালোভাবে বলছি, আপনি এখন এখান থেকে যান, আর আমাকে জ্ঞান দিতে আসবেন। হ্যাঁ জানোই তো, তবে একটা কথা কই, তুমি তোমার এই বান্ধবীর কথা শুই না সংসারে কোনো অশান্তি করতে পারবে না। বান্ধবী, তোর শাশুড়ি দেখছিস আমার কিরকম করে অপমান করতেছে, তুই কিছু বলবি না? এরকম করে চাপে না, দাঁড়া, যা করে আমি করছি। চলেন চলেন, আসেন আপনি আমার সাথে। বৌমা, আসেন, আসেন আপনি। আরে কি আপনার খুব বার বেড়েছে তাই না? আসেন। ছাড়ো আমার, ছাড়ো, ছাড়ো তুমি। ছাড়বো আপনাকে, আসেন। এই কি করো বাবা? আসেন আপনি। ও আপনার খুব শখ হয়েছে তাই না? আপনি আড়ি পেতে আমাদের কথা শুনবেন? এবার বলেন আপনার কি কি জানার আছে, বলেন, আপনাকে সব উত্তর দিচ্ছি আমি। মিম, তুমি আমার মায়ের লাগে কি করতেছো? এটা আমার মা কি করছে? তাই না হিসরা ঘর থেকে বাইর করে আমার মার লাগে খারাপ আচরণ করতেছো কেন? তোমার মা আর ভালো মানুষ নেই, তোমার মা হলো গিয়ে একটা চোর। চুরি করে আমাদের সব কথা শুনছিল। আমি আর সুমনা ঘরের মধ্যে বসে আমাদের কিছু পার্সোনাল কথা বলছিলাম, আর তোমার মা আমার ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। তোমার মা একটা খারাপ মহিলা, একটা চোর, একটা বেয়াদব মহিলা। সে জানেই না কিভাবে মানুষের সাথে কথা বলতে। বাবা, বাবা আরিফ, বিশ্বাস কর আমি চোর না। আমি ওদের ঘরে গেছিলাম শরবতের জন্য গ্লাস আনতে, আর যাইয়া শুনি বাবা ওই যে ওর বান্ধবী বৌমারে খুব পরামর্শ দিতেছে যাতে তরে তালাক দিয়া এই বাড়ি থেকে যায় গিয়া। তালাক? সুমনা, তুমি মেহমান হইয়া এই বাড়িতে আইছো, তুমি তালাকের কথা কইতেছো, আমার সংসার ভাঙার কথা কইতেছো। তোমার কি লজ্জা লাগে না? আর মিম, তুমি তার কথা সাই দিতেছো? তুমি দুইটা কথা বলে দিতে পারো নাই? ও ভুল কি বলেছে? ও যা বলেছে একদম ঠিক বলেছে। এরকম নরকে কি থাকা যায়? এরকম নরকে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার নাচে সামর্থ্য আমাকে ভালো মতো রাখার, নাচে 3 বেলা ঠিক মতো খাওয়ানোর যোগ্যতা, আবার তুমি আমার সাথে বড় বড় কথা বলো। আমি ভাবতাম তুমি বড় লোকের মাইয়া, এই বাড়িতে থাকতে তোমার কষ্ট হইতাছে, তাই তুমি এমন ব্যবহার করো। কিন্তু আমার মাল লগে তুমি খারাপ আচরণ করছো, আমি আর মুখ বুঝা সহ্য করুম না। অনেক সহ্য করছি। কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে? না, মারবো না, তোমারে গায়ে হাত দিব না, আমি তোমারে মুক্তি দিব। এই বাড়িতে তোমার কষ্ট হইতেছে না? আমার মাল লাগে খারাপ আচরণ করতেছো, দুই বান্ধবী মিলে আমারে তালাক দাও চিন্তা করতেছো না? আমারে তালাক দিতে হইব না, আমি তোমারে মুক্তি দিব। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এই বাড়িতে তোমারে আমি আর রাখবো না। বাবা এরকম কথা মুখে আনিস না। হ্যাঁ যাব, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, থাকবো না তোমার বাড়িতে। ঠিক বলছিস বান্ধবী, এই ফকিরের বাড়িতে তোর একদম থাকার দরকার নেই। চল এক্ষুনি চল এখান থেকে। এই শোনো, আমি না কোনোদিন তোমার এই বাড়িতে পাড়া দিব না, আর আমার পায়ের ধুলা এই বাড়িতে কোনোদিনও পড়বে না। আমি আজকে যাচ্ছি, তুমি কোনোদিন আমার মুখটাও দেখবে না। চল চল সুমনা। বাবা ওরে ঠেকা, বৌমারে কেন বাইক করে দিলি?
কি করবো মা? যার কাছে আমার মায়ের সম্মান নেই তার স্থান এই বাড়িতে নেই। আমি ভুল করছি, কেন আমি অত ডুবে গেলাম? মা তুমি কোনো ভুল করো নাই। আসলে কি জানো মা, জীবনে ভুলটা আমি করছি। ওরা যদি আমি বিয়ে না করতাম না, তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না। আমি আমি মানে ভুল করে ফেলাইলাম। না না, আমার জন্য আমি এটা মানতে পারতেছি না বাবা। মা তোমারে অসম্মান করছে মা, আমি কেমনে সহ্য করি? চলো ঘরে চলো, ওর বাপের বাড়িতে থাক। আসো আসো। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই। ওকে তালাক দিবি, একদম উচিত হবে। শোন, তালাক দেওয়ার আগে তোর যত গয়না আছে, দামি জিনিসপাতি আছে, সব নিয়ে আসবি। আরিফকে তুই কখনোই বুঝতে দিবি না যে তুই কত সুখে আছিস। আর ওকে এমন ভাবে তালাক দিবি যাতে করে ও সারা জীবন আফসোস করে মরে যে কাকে হারিয়েছে। তুই দুবাই গেলে কত হ্যান্ডসাম পুরুষ আছে যারা তোকে ভালোবাসবে, বিয়ে করতে চাইবে। তুই ওইসব নিয়ে কোনো ভাববি না। তুই ঠিকই বলেছিস সুমনা। আমিও আরিফকে বুঝিয়ে দিব এই সোলেমান শেখের মেয়েকে হারিয়ে জিতে যাওয়া এত সহজ না। আজকের পর থেকে আমিও আমার লাইফটা সুন্দরভাবে লিড করব। আমাকে দেখবে আর জ্বলে পুরো একদম শেষ হয়ে যাবে। আমি ওকে বুঝিয়ে দিতে চাই আমার সাথে কি করেছে। দোস্ত, একটা কাজ কর না, অনেক দিন শপিং করা হচ্ছে না তোর সাথে। চল একসাথে শপিং করে আসি। হ্যাঁ চল, অনেকদিন হলো তোর সাথে আমি কোথাও বের হই না। আজকে শপিংও করা হবে, আমাদের ঘোরাও হবে। হ্যাঁ চল। এই খাবারটা কিন্তু অনেক মজা ছিল, তাই না রে? হ্যাঁ অনেক মজা। আর আজকের ঘোরাঘুরিটা তো মনে রাখার মতো। জোস হয়েছিল ড্রেসটা, দেখ। হ্যাঁ অনেক সুন্দর। আর আমি অনেক দিন পর এত এনজয় করলাম। আমিও দোস্ত অনেক খুশি হয়েছি। যাক, এরকম করে যদি প্রতিদিন ঘোরা যায় তাহলে ভালোই হবে। তুমি ঘুরতে চাও, তুমি তো ঠেলে ঠেলে নেওয়া যায় না, এখন থেকে ভেবেছি সবকিছু বাদ, শুধু ঘুরবো আর লাইফ এনজয় করবো। অবশ্যই, লাইফে এনজয় ছাড়া আর কি আছে বল। বড় লোকের বেটি দেখা যায় যাইতেছে, টাকার পাহাড়ে ঘুমায়, কিন্তু লাভ কি? কপালে তো আর সুখ নাই। দেখছিস ও কিরকম করে কথা বলতেছে। চল ওর শিক্ষা দেওয়া লাগবে। না না সুমনা, বাদ দে তো। যে যা বলার বলুক, এটা কানে নেওয়ার দরকার নেই। চল। আরে কি বলতেছিস? কানে নেওয়ার দরকার নেই মানে? ও প্রত্যেকদিন এই ধরনের কথা বলবে। আজকে তুই যদি উত্তর না দিস, কালকে কিন্তু আবার বলবে। তখন কি তুই এগুলো সহ্য করবি নাকি? আরে বললে বলুক, বাদ দে তো, চল। আরে মাথায় উঠে যাবে, ওরে আজকে শিক্ষা দিতেই হবে। চল আয়। শুন না, উফ, দাঁড়া না সুমনা। এই হারাম যাবে এখানে। বাবা, কি আপা কিছু কইবেন? এই তো যত বড় মুখ না তত বড় চোপা। এই হারামজাদা, তুই কারে নিয়ে কথা বলছিস তুই জানোস? ওর বাবা যদি জানতে পারেন তোর অবস্থা কি হবে তুই জানিস? কেন আপা, ভুল কি কইছি? সারা এলাকার মানুষ জানে ও যে স্বামীর সংসার করতে পারে নাই, স্বামীর অপমান কইরা স্বামীর বাড়ি থেকে চলে আসছে। মানলাম স্বামী গরিব ছিল, কিন্তু সৎ মানুষ ছিল। বড় লোক হইলেই কি সব হয়? যে মাইয়া স্বামীর অভাব দেখা স্বামীরে সাইরা আইসা পড়ে, তার নিয়ে কি টিটকারি করবো নাকি অন্য কিছু করবো? এই ছেলে, তুমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলার কে? হ্যাঁ, তুমি কেন এত কথা বলছো? তুমি কি জানো আমার পারিবারিক লাইফে কি সমস্যা? আর আমি তো তোমার কাছে কৈফিয়ত দিব না। আমি কার সাথে সংসার করব, কার সাথে করব না, আমি কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে জানবো? এই শোনো, আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কাছ থেকে নিতে চাই না। আর তুমি এত কথা বলছো কেন? চুপ থাকো। ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আমি কেউ না আপা, কিন্তু যে মেয়ে স্বামীর অভাবের সময় স্বামীর পাশে থাকতে পারে না, সে দুনিয়ার কোনো জায়গায় শান্তি পাইব না। আপনার আশপাশে থাকলেও মানুষ আপনার নিয়ে মজা করব। শোনেন আপা, স্বামীর সংসার করতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আপনার নাই। আমার বান্ধবী তার স্বামীকে ছেড়ে দিছে, তো কি হয়েছে? এর থেকে অনেক ভালো স্বামী জুটে যাবে। ওই তো ছিল একজন রাজমিস্ত্রি, ফকির গরিব। আর আমার বান্ধবী হলো কোটিপতির মেয়ে। সে ওই রাজমিস্ত্রির সংসার কিভাবে করে? ও তো সংসার করবে বড়লোক কোটিপতির সংসার। আপা, ভালো ছেলে পাইবো, কিন্তু ভালোবাসা আর সম্মান পাইবো না। এই তুমি কি থামবে? হ্যাঁ, তোমাকে কতক্ষণ ধরে বলছি তুমি একদম কথা বলবে না, তারপর এত কথা বলছো কেন? রাস্তাঘাটে বেয়াদব ছেলে বেয়াদবি করে ছাড়ার কোনো কাজ নেই না? এই চল তো সুমনা, চল। আরে ও নিজেই তো একটা ছোট লোক, রাস্তার লোক। রাস্তার লোক বোঝে রাস্তার লোকের দরদ। ওদের কথা কি কানে নিয়ে লাভ আছে? চল তো, চল। সত্যি কথা কইলেই মানুষের গায়ে লেগে যায়, এর জন্য সত্যি কথা কইতে নাই।
আচ্ছা, একটা মেয়ে ডিভোর্স হয়ে যাওয়া মানেই কি সে খারাপ? ডিভোর্সি মেয়েরা কি সমাজে মুখ উঁচু করে বাঁচতে পারে না? নাকি প্রত্যেকটা মানুষ সব সময় তাকে শুধু খারাপ চোখেই দেখবে? আর আমি কি আমার স্বামী সংসার ছেড়ে এসে ভুল করেছি? আমি না বুঝতে পারছি না আমার আসলে কি করা উচিত। কি রে আরিফ, বেলা কয়টা বাজে? তুই যে এখনো বসে রইছস? শোন, কন্ট্রাক্টর কিন্তু করাভাবে কয়ে দিছে, তুই যদি আজকে যদি কাজে যাইতে দেরি করস, মালিকের কইয়া তোর কাজ থেকে বাইর করে দেবো, আর তোর জায়গায় আরেকজন কিন্তু ফিটিং করবো, আমি কয়ে দিলাম। তুই যা সাইফুল, আমি কাজে যাইতে পারবো না, আমার হাত পা চলতেছে না। কেন রে, শরীর কি তোর এখনো খারাপ, নাকি কালকের কথাগুলো এখনো মনে আছে? খাওয়ার কথা কে চিন্তা করতেছে? যার সংসার ভেঙে যায় তার খাওয়ার বিষ খাওয়া সমান কথা। কাল থেকে আমার বুকটা না খালি খালি লাগতেছে। আমার বউটা আমার রাইখা চলে গেল। এই যারে ভালোবাসে বিয়ে করলাম, সে আমার চাইরা ছিল। আমার সংসারটার কি হইব কত? দেখ আরিফ, জীবন কারোর জন্য থামা থাকে না। ভাবি চলে গেছে তাতে কি হয়েছে? কাজ না করে থাকবি নাকি? আর কাজ না করলে তুই খাবি কি, চলবি কেমনে? শুধু শুধু জোর করিস না তো, তুই চলে যা। আমি কাজে যাইতে পারবো না, আমি গেলে শুধু শুধু অন্যের কাজ নষ্ট হই। তার চেয়ে বরং তুই যা, তুই কন্ট্রাক্টরে যা কইস আমি অসুস্থ, কাজে আসতে পারি না। শুন দোস্ত, ভালোবাসা দিয়ে না পেট ভরে না। তুই যদি কাজ না করস না, তোর সাথে চাচিটাও মরে যাবে না খায়া। একবার চিন্তা করে দেখ ভাই, তুই ছাড়া তোদের ঘরে উপার্জন করার মতো কেউ নাই, তুই একমাত্র উপার্জনকারী। একবার চিন্তা করে দেখ ভাই। তুই যা তো সাইফুল, আমার আর জ্বালিস না, আমার ভাল লাগতেছে না। আমি জীবন যুদ্ধে হাইরে গেছি, আমার জীবনে আর কিছু নাই। তুই যা, আমি যাবো না কাজে। যদি শরীর মন ভালো হয় তখন যাবনি, যা। তুই না এখন খুব জেদি হয়ে গেছস, এগুলা কিন্তু ভালো না, এগুলো সব সাইডে দে। তুই আগের জায়গায় আয়, ঠিক মতো কাজ কর, দেখবি তোর সব ঠিক হয়ে যাব। শোন, আমি কিন্তু সাইডে গেলাম, আর তোর যদি কাজে যাওয়ার মন চায় তাহলে তুই যাইস, কয়ে গেলাম। হ্যাঁ রে বাবা আরিফ, এই যে মন খারাপ করে বসে রইছস, আমি মা হইয়া কি এটা দেখতে পারি? জানি তোর অনেক কষ্ট হইতেছে। আরে বৌমা তো ধনির দুলারি, অন্যভাবে বড় হয়েছে তো, এই জন্য রাগটা একটু বেশি, তাই সংসারে অশান্তি করে ঝগড়াঝাটি করে চলে গেছে, রাগ সামলাইতে পারে নাই। মা, আমার নিজের কাছে না নিজের খুব একা মনে হইতেছে। আসলে ভালোবেসে বিয়ে করছি তো, এর জন্য নিজের না আমি বাড়াই নিতে পারতেছি না। আমি মানতেছি যে তোমার সাথেও খারাপ আচরণ করছে, তোমার গায়ে হাত তুলছে, আমিও কিন্তু কম কিছু করি নাই। আমি ওরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। স্বামী হিসেবে আমার উচিত ছিল তোমার কাছে মাপ চাওয়া, কিন্তু আমি তা না করে ওরে বাড়ি থেকে বাইর করে দিলাম। এই তো বাবা, তুই বুঝতে পারছস, তুই তো নিজে ভুলটা বুঝতে পারছস, এটা অনেক বড় কথা। আমি কই কি বাবা, তুই এইখানে বসে থেকে মন খারাপ করে মনে কষ্ট পাইস না, তুই যা বৌমারে আনতে যা। তুই যখন এখানে বসে বসে কষ্ট পাইতেছস, আমার মন কি কয় জানোস, বৌমাও বাপের বাড়িতে বসা তোর জন্য কষ্ট পাইছে, ওই অভিমানে আসতে পারতেছে না। তুই গেলেই দেখবি তোর সাথে আইসা পড়বো, তাহলে তুই দেরি করিস না বাবা, যা বৌমারে আনতে যা। আমি তাহলে যাই না? আচ্ছা যা বাবা, তাড়াতাড়ি যা, বৌমায় নিয়ে আসিস। যাই, আমি তাতে রান্না সারি, আইসা খাইব ওরা। শর্মিম, আমি উকিলের সাথে চূড়ান্ত আলাপ করে ফেলেছি, বিকেলবেলা ওর ডিভোর্স লেটার নিয়ে আসবে। তুই শুধু একটা সই করে দিবি, তারপর শয়তানটার কাছ থেকে তুই মুক্তি পাবি। তুমি যা ভালো বুঝো তাই করো বাবা।
যেই স্বামী আমাকে সম্মান করতে পারে না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওর সাথে আমিও সংসার করতে চাই না। মিম, তুমি তুমি আবার এখানে কোন সাহসে এসেছো? মিম, আমি জানি সেদিন তোমার লাগে অনেক খারাপ আচরণ করছি। আমার তোমার সাথে খারাপ আচরণ করা একদম ঠিক হয় না। রাগের মাথায় তোমার বাড়ি থেকেও বাইর করে দিচ্ছি। আমি অনেক অন্যায় করছি। আমি তোমাকে ফিরে নিতে এসেছি, চলো আমার লগে। আর কোনোদিন এমনটা করবো না। তারপরে তোমার একটু লজ্জা করে না বলতে কথাটা? একটা রাজমিস্ত্রি হয়ে তুমি আমার মেয়েকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছো? ভুলে যাও সব। আমি উকিলের সাথে চূড়ান্ত কথা বলে ফেলেছি। উকিল সাহেব বিকেলবেলা ওর ডিভোর্স লেটার নিয়ে চলে আসবে। ও সই করে দেবে কেল্লাফতে। এবং কান খুলে শুনে রাখো, আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না। আব্বা, আপনি সব কি করতেছেন? ভাই, আমরা তালাক দিব মানে কি? না না, এইটা হইতে পারে না। মিম, মিম, তুমি এই জঘন্য কাজটা করো না। আমি তোমারে ভালোবাসি। আমি তো তোমারে বলছি আমি আর কোনোদিন তোমার লাগে খারাপ আচরণ করব না। আমি ক্ষমা চাইতেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আমার লোকে চলো, আমি তোমার লোকে সংসার করবো। আমি আর কোনোদিন তোমার লাগে খারাপ আচরণ করবো না। এখানে অযথা কান্নাকাটি করে কোনো লাভ নেই। শোনো, তুমি যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। আমি আর তোমার সংসারে ফিরবো না। কে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শোনোনি আমার মেয়ে কি বললো? আমার মেয়ে তোমার সাথে যাবে না, তোমার সংসার করবে না। আমার মেয়ে কিন্তু ছোট ঘরের মেয়ে না, অনেক বড় ঘরের মেয়ে, এবং তোমার সাথে যাবে না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মিম, একটা বার আমার দিকে তাকাও। আমি তো তোমার অনেক ভালোবাসি, তাই না? তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। মিম, এই জঘন্য কাজটা করো না। আমি সত্যি তোমার অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা না পেট ভরে না আরিফ। তোমার এই অভাবের সংসারে গিয়ে আমি সংসার করতে পারবো না। তুমি এখান থেকে যাও। বাবা, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। দাঁড়িয়ে বেটা, এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে কি বললো শুনিস নি? যা বেরিয়ে যা, যা। তোমার কি অনেক বেশি খারাপ লাগতেছে না? আচ্ছা, তোমার অনেক কষ্ট হইতেছে না? এই, আমি আমি কি করবো কত? কি করলে তোমার ভালো লাগবে? পানি খাবা? মানে একটা কাজ করি, তোমার মাথায় জলপট্টি দিয়ে দিই, মনে হয় ভালো লাগবে। দেই? না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমার পাশে একটু বসে থাকো, তাহলেই হবে। একটু সহ্য করো, হ্যাঁ? ঠিক হয়ে যাইবো, তুমি সুস্থ হয়ে যাইবা। ডাক্তার যে কেন আইতেছে না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যাইয়া ডাক্তার ডেকে নিয়ে আসি। তুমি আমাকে একা রেখে কোথাও যেও না। মা তো বাড়িতে নেই, আমি একা একা থাকতে পারবো না। তুমি আমার পাশে বসো। আমি তোমার পাশে আছি, দরকার পড়লে সারা রাত আমি তোমার পাশে বইসা থাকবো। তোমার জ্বর না কমা পর্যন্ত আমি উঠবো না। আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আল্লাহ, আল্লাহ, তুমি ওরা সুস্থ করে দাও। দরকার হইলে ওর অসুস্থতা আমারে দিয়ে দাও, কিন্তু ওরা সুস্থ করে দাও আল্লাহ। ও যেন হাঁটতে পারে, আবার সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তুমি সুস্থ হয়ে যাবে, কিছুই বলো, কিছুই বলো। সেই কখন গেছে বৌমারে নিয়ে ডাক্তারখানায়? এত দেরি হয়ে গেলে এখনো আসে না। এই যে বাবা, আইসা পড়ছস। এত দেরি হইল কেন তোকে ডাক্তারখানায়? ডাক্তার কি কইছে? রিপোর্ট কি? কি রে বাবা, চুপ করে রইছস কেন? কিছুই তো কস না, কিছু ক। রিপোর্ট খুব একটা ভালো আসে নাই মা। ডাক্তার বলছে ও আর কোনোদিন মা হইতে পারবে না। ওর কিছু শারীরিক জটিলতা আছে, যার কারণে মা হওয়া ওর দ্বারা সম্ভব না। মা,
আপনি আমাকে পারলে ক্ষমা করে দিন। আমি তো কোনোদিন মা হতে পারবো না। আপনার তো অনেক ইচ্ছা ছিল, আপনার একমাত্র ছেলে, তার ঘরে সন্তান হবে, আপনি নাতি নাতি নিয়ে খেলা করবেন। আসলে মা, আমার কপালটাই না খারাপ। আমার এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আর এই যে তুমি আমাকে পারলে মাফ করে দিও। আমি তো কোনোদিন তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না। আমার না নিজের কাছে নিজের কেমন যেন ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে আমি সবকিছুর জন্য দায়ী। চুপ থাকো, কি উল্টাপাল্টা কথা কইতেছ? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি। সন্তান হইব কি হইব না সেইটা যাই না বুঝা তো বিয়া করি নাই। সন্তান হইব না দেখা যে তোমারে বাড়ি থেকে তাড়াই দিব, অন্য একটা মাইয়ারে নিয়ে সংসার করবো, এমন পোলা আমি না। আমি তোমারে ভালোবাসি, সন্তান হইলেও ভালোবাসি, সন্তান না হইলেও ভালোবাসি। শোনো, অনেক বাপ মা আছে যাগো সন্তান হয় না, তাই বলে কি তারা সংসার করে না? আমি তো আমার বউরে ছাড়বো না। দরকার পড়লে আমরা সন্তান দত্তক নিয়ে আসবো, তবু তোমার আমি ছাড়বো না। তোমারে নিয়ে সারা জীবন আমি সংসার করব। আমি তোমার সব কথা বুঝি, কিন্তু এলাকার মানুষজন, তাদেরকে তুমি কি দিয়ে বোঝাবে? তারা যখন আমাদের দিকে আগুন তুলে বলবে আমি আর কোনোদিন মা হতে পারবো না, আমি একটা বাঞ্জা, তখন তখন তোমার কেমন লাগবে? তোমার আস্তে আস্তে খারাপ লাগবে। এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু তখন ঠিকই বুঝবে যে আমাকে নিয়ে সংসার করা যায় না। সমাজ কেমন করে ভাত দিয়া চাইবো? যাইব না। তোমার ঘরে যদি চাইল না থাকে, সমাজের লোকজন এসে চাইল দিয়া যাইব না, কইব না এক মোটা ভাত রান্না করে খাও। শোনো, সমাজের কথা কেন শুনতে চাও? সমাজের মুখ আছে কইব, আর আমার সংসার করার আমি করব। তোমার যেমন আগে ভালোবাসতাম, অহনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। বৌমা, তুমি কাঁদো না। তুমি তো আমার মেয়ের মতোই। আরিফ তো ঠিকই কইছে, তুমি না হয় আমার বাচ্চা হইয়া থাকবা। বৌমা, সবার কপালে তো সন্তান জোটে না। এই যে দেখো না, কত মানুষের বাচ্চা কাচ্চা হয় না, তাই বলে কি তারা বাঁচে না? তারাও বাচ্চা থাকে, তাদের সংসার নিয়া, স্বামী নিয়া। আর আমি তো আছি, তোমার সময় কাটানোর মতো একটা বুড়ি আছি নাই বাড়িতে, তার সেবা করবা। সন্তানের জন্য যে সময়টা নষ্ট করতা, তুমি না হয় আমার সেবা করেই সেই সময়টা নষ্ট করো। কিরে বাবা, ঠিক কইছি না? দেখছো, মাও আমার সাথে একমত। শুধু শুধু মন খারাপ করতেছ কেন? হ্যাঁ, আরে আমি তো তোমার পাশে আছি, যেমন ছিলাম তেমনই থাকবো। আচ্ছা, তুই বৌমা নিয়ে ঘরে যা যা। হে আল্লাহ, তুমি আমার আরিফের ঘরে বৌমার পেটে কোনো বাচ্চা দিবা না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তুমি আমার এই সংসারের শান্তিটা দিও। আমি আমার ছেলের বউ নিয়া শান্তিতে থাকতে চাই। হে আল্লাহ, তুমি আমার এটা কবুল করো। আমি আমি এটা কি করলাম? আরিফ তো সত্যিই আমাকে ভালোবাসতো। এইরকম মাছ মাংস খাওয়ার চাইতে আরিফের দেওয়া ছোট ছোট উপহার আর গুড়া মাছই আমার জন্য ভালো ছিল। আমি কেন এটা করলাম? আমার না কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না। আমি বাবাকে কেন বললাম তালাকের কথা? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও। মা, এই ঘরে টাকার অভাব ছিল, ভালোবাসার তো কোনো কমতি ছিল না মা। আমি ওরে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। আরিফ, পারলাম না আরিফ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝতে পারিনি, আমি আমার বাবার টাকা আর সুমনা দেওয়া কবর দিতে সবকিছু ভুলে গেছিলাম। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। জানো আরিফ, আমি যখন উকিলের সামনে গিয়ে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কলমটা হাতে নিয়েছিলাম,
বিশ্বাস করো, ঠিক তখনই তোমার এই মায়া ভরা মুখটা না আমার চোখের সামনে ভেসে উঠলো। আর আমি পারলাম না, এত বড় সিদ্ধান্তটা নিতে, তোমাকে ডিভোর্স দিতে। তুমি আমাকে মাফ করে দিও আরিফ। আমি তোমার কাছে একেবারের জন্য ফিরে এসেছি, আর কোনোদিন যাব না। তুমি সত্যি কইতেছো? তুমি আমার কাছে ফিরে আইছো? তুমি আমার তালাক দাও নাই? দেইনি, আর কখনো দিব না। মরে গেলেও আমি তোমাকে তালাক দিব না। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। আপনি আমাকে মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতোই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আপনারা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে ওই আল্লাহও ক্ষমা করবে না। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। মারে, তুই আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মী যদি ফিরে আসে তাহলে কি তারে বের করে দেওয়া যায়? তুই এখন থেকে আমার বৌমা না, আমার মেয়ে। তুমি যেহেতু ফিরে আইছো, দেখবা এই সংসারে কোনো ঝামেলাই থাকবো না। এই গরিবত্বটা তুমি একটু মানায় নাও, খুব সুখে থাকবা। তখন দেখবা এই ভাঙা ঘরেও না অনেক সুখ আছে। বাবারি, তুমি আমাকে মাফ করে দিও। আর যখন আমার মেয়ে উকিলের কাছ থেকে চলে আসলো না, তখন আমি বুঝতে পারলাম যে আমার মেয়ে তোমাকে কতটুকু ভালোবাসে। আসলে আমার মেয়েটা খুব সহজ সরল, তো আমি ওকে যা বোঝাতাম সে তাই বুঝত। কিন্তু একটা কথা আজকে প্রমাণ হয়ে গেল, আমার মেয়ে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তোমরা মিলেমিশে সংসার করো, আর আমাকে অন্তত ক্ষমা করে দিও। আব্বা, আপনি শুধু শুধু আমার লজ্জা দিতেছেন কেন? আপনি তো আমার গুরুজন। আপনি শুধু আমগুলিকে দোয়া করেন, তাতেই হইল। দোয়া তো অবশ্যই করি বাবা। আজ থেকে তুমি না রাজমিস্ত্রি, না আমার মেয়ের জামাই, তুমি আমার সন্তান, আমার ছেলে। তোমার ভবিষ্যৎ কিভাবে কি করতে হয় সে ব্যাপারে আমার কাছে ছেড়ে দাও, আমি সব ঠিক করব। আর এই যে বিয়ান সাহেব, আজকে কিন্তু ছাড়াছাড়ি নেই, আজকে আপনার বাড়িতে আমি খাবো। এটা কেমন কথা কইলেন বেয়াই সাহেব? আপনি আমার বাড়িতে খাইবেন আর আমি খাওয়াবো না? এটা তো আমার সৌভাগ্য। আমরা একসাথে সবাই মিলে খাবো। তবে একটা কথা বইলা রাখি, পুঁটি মাছ দিলেও কিন্তু খেতে হবে। তাই খাবো, যা দিবে তাই। চল মা, ঠিক চলো। আছে।